আসসালামু আলাইকুম। ডিভিডেন্ড পলিসি এই চ্যাপ্টারের উপর আমি আজকে ৩ নম্বর ক্লাস নেব। আজকের ক্লাসে আমরা শীটের ১১ থেকে অঙ্ক করা স্টার্ট করব। ওকে, স্ক্রিনে আমরা ১১ নম্বর অঙ্কটি দেখতে পাচ্ছি। এখানে বলা হয়েছে দ্য ফলোইং ডাটা রিলেট টু ইমতিয়াজ কোম্পানি লিমিটেড। ইমতিয়াজ কোম্পানি লিমিটেডের কিছু তথ্য নিচে দেওয়া আছে। সো আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে আর্নিং পার শেয়ার টাকা 20। আর্নিং পার শেয়ারকে আমরা ক্যাপিটাল লেটারের ই দ্বারা প্রকাশ করি। সো আমাদের কাছে ই এর মান দেওয়া আছে 20 টাকা। তো আমরা এখানে লিখবো যে গিভেন আর্নিং পার শেয়ার ইকুয়ালস টু টাকা 20। এরপর লেখা আছে যে ক্যাপিটালাইজেশন রেট 11%। ক্যাপিটালাইজেশন রেটকে আমরা কে দ্বারা প্রকাশ করি। সো কে এর মান হচ্ছে 11%। এই যে এখানে লিখলাম যে ক্যাপিটালাইজেশন রেট কে ইকুয়ালস টু 11% অর 0.11। তারপর রিটেনশন রেশিও দেওয়া আছে 40%। রিটেনশন রেশিওকে রিটেনশন রেশিওকে আমরা স্মল লেটারের বি দ্বারা প্রকাশ করি। সো বি এর মান হচ্ছে 40%, অথবা আমরা 0.40 লিখবো। এই যে রিটেনশন রেশিও বি ইকালস টু 40% অর 0.40। এরপর লেখা আছে যে ইফ দ্য ইন্টারনাল রেট অফ রিটার্ন ইজ 12%, 11% অ্যান্ড 8%। যদি ইন্টারনাল রেট অফ রিটার্ন বা অভ্যন্তরীণ আয়ের হার, যাকে আমরা স্মল আর দ্বারা প্রকাশ করি, আর এর মান যদি 12%, 11% এবং 8% হয়, ডিটারমাইন প্রাইস পার শেয়ার আন্ডার অল্টার মডেল অ্যান্ড গর্ডন মডেল। অল্টার মডেল ব্যবহার করে আমাদের প্রাইস পার শেয়ার অর্থাৎ পি এর মান বের করতে হবে। আবার গর্ডন মডেল ব্যবহার করেও প্রাইস পার শেয়ার বা পি এর মান বের করতে হবে। এখন ইন্টারনাল রেট অফ রিটার্ন যেহেতু 3টা দেওয়া আছে, সেহেতু এইটা আমরা গিভেনের মধ্যে লিখবো না। ঠিক আছে, আমরা গিভেনের মধ্যে কি কি লিখবো? আর্নিং পার শেয়ার ই এর মান হচ্ছে 20 টাকা, ক্যাপিটালাইজেশন রেট কে এর মান হচ্ছে 11%, রিটেনশন রেশিও বি ইকালস টু 40%, আর বের করতে বলছে প্রাইস পার শেয়ার পি ইকালস টু হোয়াট। হ্যাঁ, এই 4টা তথ্য আমরা গিভেনের মধ্যে লিখবো। ইন্টারনাল রেট অফ রিটার্ন বা যেই ইনফরমেশনটা তোমার হচ্ছে 2 বা ততোধিকবার থাকবে, সেটা গিভেনে লেখা দরকার নাই, ওটা আমরা আলাদাভাবে লিখবো। তো যাই হোক, আমরা প্রথমে অল্টার মডেল এরকম একটা হেডিং দিয়ে গিভেনটা লিখে নিলাম। এরপর হেয়ার দিয়ে আমাদের ডিভিডেন্ড পে আউট রেশিও ডিপিআর কত এটা বের করতে হবে এবং ডিভিডেন্ড পার শেয়ার ডি এর মান কত এটাও বের করতে হবে। এখন এই দুইটা আইটেম যে আমাদের বের করতে হবে, এটা আমরা কিভাবে বুঝলাম? এটা বোঝার জন্য আমাদের অল্টার মডেলের যে সূত্রটা আছে এইটা একটু জানতে হবে। যেমন অল্টার মডেলে আমরা যদি শেয়ারের প্রাইস বের করতে চাই বা পি বের করতে চাই, তাহলে সূত্রটা হচ্ছে ডি প্লাস আর বাই কে ই মাইনাস ডি ডিভাইড বাই কে। আমরা এই সূত্রটা প্রয়োগ করি, তাই না? তো এইখানে সূত্রের মধ্যে টোটাল 4টা ইনফরমেশন আছে, ডি, আর, কে, ই। এই 4টা তথ্য যদি গিভেনে থাকে সেক্ষেত্রে আর হেয়ার লাগে না। কিন্তু ওই 4টা তথ্যের মধ্যে কোনো তথ্য যদি মিসিং থাকে সেক্ষেত্রে আমরা হেয়ারের মধ্যে ওই মিসিং মানটা বের করে নিই। তো আমাদের এই অঙ্কের মধ্যে আর এর মান, এটা আমাদের প্রশ্নে দেওয়াই আছে 12%। ধরো প্রথম যেই পার্ট আমরা করব বা রিকোয়ারমেন্ট 1 যেটা করব, হ্যাঁ, তো সেখানে আমরা আর এর মান কত দেখতে পাচ্ছি? 12% প্রশ্নে দেওয়া আছে। তারপর ই এর মান, এটা আমাদের প্রশ্নে দেওয়া আছে 20 টাকা। তারপরে হচ্ছে কে এর মান, এটা আমাদের প্রশ্নে দেওয়া আছে 11%। কিন্তু ডি এর মান আমাদের প্রশ্নে দেওয়া নাই। ডি মানে হচ্ছে ডিভিডেন্ড পার শেয়ার। এই ডিভিডেন্ড পার শেয়ার আমাদের প্রশ্নে দেওয়া নাই। তো ডিভিডেন্ড পার শেয়ার অর্থাৎ ডি এর মান হেয়ার দিয়ে বের করে নিতে হবে। এখন ডি বের করার সূত্র হচ্ছে ই গুণন ডিপিআর। সো ডিপিআর এর মান আমাদের কাছে নাই। সো আমরা প্রথমে ডিভিডেন্ড পার শেয়ার বা ডিপি রেশিও বের করব। ডিপি রেশিও বের করার সূত্র হচ্ছে 1 মাইনাস বি। সো 1 আমরা প্রথমে লিখবো, মাইনাসের মাইনাস লিখবো, বি এর পরিবর্তে আমরা 0.40 বসাই দিব। তাহলে 1 মাইনাস বি, এইখান থেকে আমরা ডিপি রেশিওটা পাচ্ছি 0.60। আর ডিপি রেশিও যখন আমরা পেয়ে যাব, তখনই আমরা ডিভিডেন্ড পার শেয়ার বা ডি এর মান বের করতে পারবো। ডি বের করার সূত্র হচ্ছে ই গুণন ডিপিআর। ই এর মান হচ্ছে 20 টাকা, আর ডিপিআর হচ্ছে 0.60। গুণ করলে আমাদের ডিভিডেন্ড পার শেয়ার বা ডি এর মান চলে আসে কত? 12 টাকা। তো এখন কিন্তু আমাদের কাছে সব ইনফরমেশন আছে। ডি এর মান আমরা মাত্র বের করলাম 12 টাকা। তারপরে আর এর মান, এটা আমাদের কাছে অলরেডি আছে 12%, এই যে প্রশ্নে দেওয়া আছে 12%। তারপর কে এর মান, এটা আমাদের প্রশ্নে দেওয়া আছে 11%। ই এর মান, এটা আমাদের প্রশ্নে দেওয়া আছে 20 টাকা। তো সব তথ্য আছে। এখন কিন্তু আমরা চাইলেই প্রাইস পার শেয়ার নির্ণয় করতে পারবো। হ্যাঁ, সো আমরা পুরো ঘটনাটা আরেকবার একটু প্রথম থেকে বুঝি। ঠিক আছে, আমাদের অল্টার্স মডেলে শেয়ারের প্রাইস বের করতে হবে, আবার গর্ডনস মডেলে শেয়ারের প্রাইস বের করতে হবে। তো আমি প্রথমে হেডিং দিলাম অল্টার্স মডেল, এরপর আমরা গিভেনটা লিখবো। তো গিভেনটা আমরা কিভাবে লিখবো? যে আর্নিং পার শেয়ার ই এর মান দেওয়া আছে 20 টাকা, এই যে ই ইকালস টু 20 টাকা লিখলাম। ক্যাপিটালাইজেশন রেট কে এর মান দেওয়া আছে 11%, এই যে ক্যাপিটালাইজেশন রেট কে ইকালস টু 11% অর 0.11 লিখলাম। রিটেনশন রেশিও মানে হচ্ছে বি, বি এর মান দেওয়া আছে 40%। তো আমরা রিটেনশন রেশিও বি ইকালস টু 40% লিখলাম অর 0.40। আচ্ছা, ইন্টারনাল রেট অফ রিটার্ন যেহেতু 3টা দেওয়া আছে, 12%,
11% এবং 8%। যেহেতু ইন্টারনাল রেট অফ রিটার্ন ৩টা দেওয়া আছে, এটা গিভেনে লিখব না। আমাদের বের করতে বলছে কি প্রাইস পার শেয়ার। আমরা লিখব যে প্রাইস পার শেয়ার পি ইকুয়ালস টু হোয়াট। আচ্ছা, এখন আমরা যদি অল্টার্স মডেলে পি বের করতে চাই, তাহলে আমাদের কাছে 4টা ইনফরমেশন থাকা লাগবে। সেই 4টা ইনফরমেশনকে আমরা সংক্ষেপে ডার্ক বলে থাকি, ডি ই আর কে। এখন এই ডার্কের মধ্যে আমাদের কাছে ই এর মান, আর এর মান, কে এর মান দেওয়া আছে, শুধুমাত্র ডি এর মানটা আমাদের কাছে নাই। তো ডি এর মানটা হেয়ারে বের করতে হবে, তাহলেই আমরা কিন্তু অল্টার্স মডেলে শেয়ারের প্রাইস কত এটা আমরা নির্ণয় করতে পারবো। সো ডি বের করার সূত্র হচ্ছে ই গুণন ডিভিডেন্ড পে আউট রেশিও। তো ডিভিডেন্ড পে আউট রেশিও তো আমার কাছে নাই, দ্যাটস ওয়াই আমরা প্রথমে ডিভিডেন্ড পে আউট রেশিও অর্থাৎ ডিপিআর বের করব। ডিপিআর বের করার সূত্র হচ্ছে 1 মাইনাস বি। সো 1 থেকে আমরা বি বিয়োগ করবো, বি হচ্ছে 0.40। এই যে এখানে দেখতে পাচ্ছি বি এর মান হচ্ছে 0.40। সো বিয়োগ করলে আমাদের ডিভিডেন্ড পে আউট রেশিও আসে 0.60। আর ডিভিডেন্ড পে আউট রেশিও যদি আমরা পেয়ে যাই, তাহলে ডিভিডেন্ড পার শেয়ার ডি এর মানও পাবো। আমরা ডি বের করার সূত্র জানি যে ই গুণন ডিপি রেশিও। সো ই এর মান আমাদের প্রশ্নে আছে 20 টাকা, আর ডিপি রেশিও আমরা মাত্রই বের করেছি 0.60। গুণ করলে আমাদের ডিভিডেন্ড পার শেয়ার ডি এর মান চলে আসে 12 টাকা। এখন আর এর মান যেহেতু 3টা আছে, আমাদের শেয়ারের প্রাইসও 3টা বের হবে। আর এর মান 3টা আছে মানে কি শেয়ারের মান, শেয়ারের মূল্য 3টা বের করা যাবে। হ্যাঁ, 12%-এর মাধ্যমে আমরা একবার শেয়ারের প্রাইস বের করব, 11% আর এর মানের সাহায্যে আমরা আরেকবার শেয়ারের প্রাইস বের করব, 8% আর এর মানের সাহায্যে আমরা আরেকবার শেয়ারের প্রাইস বের করব। সো আমরা শেয়ারের প্রাইসও 3বার বের করতে পারবো। তো আমরা রিকোয়ারমেন্ট 1 দিয়ে লিখলাম যে হোয়েন ইন্টারনাল রেট অফ রিটার্ন আর ইকুয়ালস টু 12% অর 0.12, উই নো আমরা জানি পি ইকুয়ালস টু ডি প্লাস আর বাই কে ই মাইনাস ডি ডিভাইড বাই কে। সূত্রের মধ্যে মান বসাই দিলে আমাদের রেজাল্ট আসে 188.43। তেমনিভাবে আর এর মান যখন 11% হবে, তখন আমাদের পি এর মান আসবে 181.82। আবার আর এর মান যখন 8% হবে, হ্যাঁ, আর এর মান যখন 8% হবে, তখন আমাদের শেয়ারের প্রাইস আসবে 161.98। তাহলে অল্টার্স মডেলে আমরা শেয়ারের 3বার প্রাইস বের করেছি। এই পর্যন্ত কি আমরা বুঝতে পেরেছি সবাই? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে। যদি অল্টার্স মডেলের হিসাব নিকাশ বুঝে থাকো, এখন আমরা গর্ডনস মডেলের শেয়ারের প্রাইস বের করব। সো আমরা হেডিং দিলাম গর্ডনস মডেল, আবার গিভেন লিখতে হবে। তো গিভেনের মধ্যে আমরা লিখবো যে আর্নিং পার শেয়ার ই ইকালস টু 20 টাকা, তারপর ক্যাপিটালাইজেশন রেট কে ইকালস টু 11% অর 0.11, তারপর রিটেনশন রেশিও অর্থাৎ বি এর মান দেওয়া আছে 40% অর 0.40, তারপর ইন্টারনাল রেট অফ রিটার্ন যেহেতু 3টা আছে সেহেতু এটা আর গিভেনে লেখা যাবে না। আমরা লিখবো যে প্রাইস পার শেয়ার পি ইকালস টু হোয়াট। এই যে লিখলাম প্রাইস পার শেয়ার পি ইকালস টু হোয়াট। এরপর আমরা রোমান 1 দিয়ে লিখবো হোয়েন ইন্টারনাল রেট অফ রিটার্ন আর ইকালস টু 12%, মানে যখন আর এর মান 12%, তখন আমাদের গর্ডনস মডেলের শেয়ারের প্রাইস কত একবার বের করব। আবার আর এর মান যখন 11%, তখন গর্ডনস মডেলের শেয়ারের প্রাইস কত বের করব। আবার আর এর মান যখন 8%, তখন গর্ডনস মডেলের শেয়ারের প্রাইস কত আরেকবার বের করব। তো আমরা রোমান 1 দিয়ে লিখলাম হোয়েন ইন্টারনাল রেট অফ রিটার্ন আর ইকালস টু 12% অর 0.12, উই নো গর্ডনস মডেলের শেয়ারের প্রাইস বের করার যে সূত্র আছে পি ইকালস টু ই ইন্টু 1 মাইনাস বি ডিভাইড বাই কে মাইনাস বি গুণন আর। তো আমরা ই এর পরিবর্তে 20 টাকা বসাই দিব, তারপরে 1 মাইনাস বি, 1 মাইনাস বি, বি এর পরিবর্তে আমরা 0.40 বসাই দিব, তারপর কে, কে এর পরিবর্তে বসাইতে হবে 0.11 মাইনাস বি গুণন আর, বি এর পরিবর্তে 0.40, আর এর পরিবর্তে আমরা 0.12 বসাবো। দেন ক্যালকুলেশন করলে আমাদের রেজাল্ট আসবে 193.55। এরপর রোমান 2 দিয়ে আমরা লিখবো যে যখন আর এর মান 11% অর 0.11, তখন আমাদের শেয়ারের প্রাইস বের হবে 181.82। আবার লিখবো যে যখন আর এর মান 8% অর 0.08, তখন আমাদের শেয়ারের প্রাইস আসবে 153.85। আমরা কি গর্ডনস মডেলে 3বার শেয়ারের প্রাইস বের করতে পারবো? পারা যাবে? জি স্যার, পারবো। আচ্ছা, তাহলে 11 নম্বর অঙ্কটা তোমরা করে ফেলবা। আমরা এখন 12 নম্বর অঙ্কের সমাধান করা শিখবো। আমাদের 12 নম্বর যে অঙ্কটা আছে, এখানে বলা হয়েছে দ্য ফলোয়িং ডাটা রিলেট টু মডার্ন কোম্পানি লিমিটেড। মডার্ন কোম্পানির কিছু তথ্য নিচে দেওয়া আছে। তো আমরা দেখতে পাচ্ছি আর্নিং পার শেয়ার দেওয়া আছে 20 টাকা, এটা ই এর মান। এই যে আমরা লিখবো গিভেনের মধ্যে আর্নিং পার শেয়ার ই ইকাল টু 20 টাকা। তারপর ক্যাপিটালাইজেশন রেট দেওয়া আছে 5%। ক্যাপিটালাইজেশন রেটকে আমরা কে দ্বারা প্রকাশ করি, কে এর মান 5% দেওয়া আছে। এই যে লিখলাম ক্যাপিটালাইজেশন রেট কে ইকালস টু 5% অর 0.05। তারপর পে আউট রেশিও, যাকে আমরা সংক্ষেপে ডিভিডেন্ড পে আউট রেশিও বা ডিপিআর বলে থাকি। তো ডিপিআর প্রশ্নে 2টা দেওয়া আছে, 25% এবং 50%। সো এটা গিভেনে লেখা দরকার নাই। তারপর ইন্টারনাল রেট অফ রিটার্ন অর্থাৎ আর এর মান প্রশ্নে 2টা দেওয়া আছে, 20% এবং 15%। সো এটা যেহেতু 2টা আছে আর এর মান, সেহেতু আমরা এটাও গিভেনে লিখবো না।
বের করতে বলছে ডিটারমাইন প্রাইস অফ দ্য শেয়ার, শেয়ারের প্রাইস বের করতে হবে বা প্রাইস পার শেয়ার বলতে পারি। তো আমাদের প্রাইস পার শেয়ার পি ইকালস টু হোয়াট, পি এর মান কত এটা বের করতে বলেছে আন্ডার অল্টার অ্যান্ড গর্ডন মডেল। অল্টার মডেল এবং গর্ডন মডেল দুইটা মডেলের সাহায্যে আমাদের শেয়ারের প্রাইস বের করতে হবে। তো আমরা অল্টার মডেলে শেয়ারের প্রাইস বের করব, আবার গর্ডন মডেলে শেয়ারের প্রাইস বের করব। এখন প্রশ্ন হচ্ছে অল্টার মডেলে আমরা শেয়ারের প্রাইস কয়টা বের করব? টোটাল 4টা শেয়ারের প্রাইস বের করা যাবে। এই যে রোমান 1 2 3 4, আমি 4টা রোমান দিয়ে 4বার অল্টার মডেলে শেয়ারের প্রাইস বের করেছি। আবার গর্ডন মডেলেও শেয়ারের প্রাইস 4বার বের করা যাবে। এখন এই 4বার কেন বের করা যায় এটা একটু বুঝাই দিচ্ছি। যে আমাদের ডিভিডেন্ড পে আউট রেশিও বা সংক্ষেপে ডিপিআর দেওয়া আছে কতটা? দুইটা। একবার দেওয়া আছে 25%, আরেকবার দেওয়া আছে 50%। তো প্রথমত 25%কে আমরা সিলেক্ট করলাম। এখন এই 25%-এর সাথে আর এর মান 20% নিয়ে আমি একবার শেয়ারের প্রাইস বের করতে পারবো। আবার এই 25%-এর সাথে আর এর মান 15% নিয়ে আমি আরেকবার শেয়ারের প্রাইস বের করতে পারবো। তেমনিভাবে এই 50% ডিপিআর এর সাথে আমি 20% আর এর মান ব্যবহার করে একবার হচ্ছে শেয়ারের প্রাইস বের করতে পারবো। আবার এই 50%-এর সাথে 15% আর এর মান ব্যবহার করে আমি আরেকবার শেয়ারের প্রাইস বের করতে পারবো। তাহলে অল্টার্স মডেলে মোট 4বার শেয়ারের প্রাইস বের করা যাবে। আবারও বলছি, 25%-এর সাথে 20%, হ্যাঁ 25% ডিপি রেশিও, 20% হচ্ছে আর এর মান, এই পেয়ারের সাহায্যে একবার শেয়ার প্রাইস বের করা যাবে। আবার এই 25%-এর সাথে আর এর মান হচ্ছে 15%, এই পেয়ার বা এই জোড়ার মাধ্যমে আমরা আরেকবার শেয়ারের প্রাইস বের করতে পারবো। তেমনিভাবে এই 50%-এর সাথে 20% আর এর মান ব্যবহার করে আমরা একবার শেয়ার প্রাইস বের করতে পারবো। আবার এই 50% ডিপি রেশিওর সাথে আমরা আর এর মান 15% নিয়ে আরেকবার শেয়ারের প্রাইস বের করতে পারবো। তাহলে মোট 4বার শেয়ারের প্রাইস বের করা যাবে অল্টার্স মডেলে। তেমনিভাবে গর্ডনস মডেলেও 4বার শেয়ার প্রাইস বের করা যাবে। তো আমরা গিভেনটা লেখার পরে রোমান 1 দিয়ে লিখবো যে হোয়েন ডিভিডেন্ড পে আউট রেশিও ডিপিআর ইকালস টু 25% অর 0.25, মানে যখন ডিপিআর হচ্ছে 25% অথবা 0.25, হ্যাঁ, তখন আমাদের ইন্টারনাল রেট অফ রিটার্ন নিলাম কত? 20%। লিখলাম যে ইন্টারনাল রেট অফ রিটার্ন আর ইকালস টু 20% অর 0.20, মানে যখন ডিপি রেশিও 25% এবং ইন্টারনাল রেট অফ রিটার্ন 20%, উইনো তখন আমরা জানি যে প্রাইস হচ্ছে বের করার সূত্র হচ্ছে এটা, সূত্রের মধ্যে মান বসিয়ে দিলে আমাদের কিন্তু একটা প্রাইস চলে আসবে। হ্যাঁ, সো ডি এর মান কত এটা আমাদের প্রশ্নে দেওয়া নাই, আমরা বের করে নিব। ডিপি রেশিও দেওয়া থাকলে ডি এর মান বের করা কোনো ব্যাপার না, আমরা হেয়ার দিয়ে ডি এর মানটা বের করে নিব, ই গুণ ডিপি রেশিও। সো আমাদের ই এর মান হচ্ছে 20 টাকা, এই যে 20 টাকা লিখলাম, আর ডিভিডেন্ড পে আউট রেশিও হচ্ছে 0.25, সো গুণ করলে 5 টাকা হচ্ছে ডি এর মান। সো ডি এর পরিবর্তে 5 টাকা লিখলাম, প্লাস আর এর পরিবর্তে আমরা লিখবো 0.20, তারপর কে এর পরিবর্তে লিখবো 0.05, এটা 0.05 হবে। হ্যাঁ, কোথায়? এই যে এটা হবে 0.05। ঠিক আছে, কপি করার সময় হয়তো বা ভুল হয়েছে, সো এটা একটু কারেকশন করে নিও। আমাদের হচ্ছে আর এর মান কত? 0.20, আর কে এর মান হচ্ছে কত? 0.05। ঠিক আছে, এই যে কে এর মান হচ্ছে 0.05 আর এর মান হচ্ছে 0.20। তারপরে ই মাইনাস ডি, ই এর মান কত? ই এর মান হচ্ছে 20 টাকা, আর ডি এর মান হচ্ছে মাত্র বের করলাম 5 টাকা, তাকে ভাগ করতে হবে কে দিয়ে, কে এর মান হচ্ছে 0.05। আচ্ছা, এরপর ক্যালকুলেশন করলে আমাদের রেজাল্ট আসবে কত? 166.67 টাকা। ঠিক আছে, তেমনিভাবে তোমরা হচ্ছে রোমান 2 করে ফেলবা। রোমান 2 তে হচ্ছে ডিপি রেশিও 25%ই রাখবা, হ্যাঁ, কিন্তু আর এর মান হবে 15%। এই যে ডিপি রেশিও বা ডিভিডেন্ড পে আউট রেশিও 25% অর 0.25, কিন্তু আর এর মান হবে কত? 15% অর 0.15। তখন আমরা পি এর সূত্রের মধ্যে মান বসাই দিলে 133.33 টাকা, হ্যাঁ, দেখতে পাবো শেয়ারের প্রাইস। এরপরে আমরা হচ্ছে 25-এর কাজ শেষ, 50 দিয়ে আমরা হচ্ছে আরো দুইটা শেয়ার প্রাইস বের করতে পারবো। 50-এর সাথে আর এর মান 20% নিয়ে একবার শেয়ারের প্রাইস বের করবা। আবার এই 50-এর সাথে আর এর মান 15% ব্যবহার করে আরেকবার শেয়ার প্রাইস বের করবা। এইভাবে অল্টার্স মডেলে মোট 4বার শেয়ার প্রাইস বের করতে হবে। আমরা কি পারবো অল্টার্স মডেলের শেয়ার প্রাইস বের করার যে বিষয়টা বুঝালাম, এতটুকু করতে পারবো? স্যার পারবো। এইখানে আমাদের কোশ্চেনের মধ্যে এটা 15%। ঠিক আছে, কোশ্চেনের মধ্যে আমাদের ক্যাপিটালাইজেশন রেট কে এর মানটা 15%, হ্যাঁ, এটা 5% না, 5% দিলে আমাদের এই অল্টার্সের যে রেজাল্ট এটাও আসবে না। ঠিক আছে, আমাদের কে এর মানটা কত হবে? 15% হবে, অথবা 0.15। ঠিক আছে, সো এখানে আমাদের অ্যান্সার ঠিকঠাকই আছিল, 0.15 দিয়ে অঙ্কটা করতে হবে। এখানে একটা স্ক্রিনশট নিয়ে রাখো। আগে যেটা বুঝাইছিলাম আর কি, যে ক্যাপিটালেশন রেট কে ইকাল টু 5%, এটা 5% না, আমাদের শিটের মধ্যে যদি 5% থাকে ওইটা ভুল আছে, এটা 15% লিখতে হবে। হ্যাঁ, কে এর মান কত লিখতে হবে? 15%। এই ওয়ানটা টাইপিং মিস্টেক হয়েছে।
আচ্ছা, এখন আমাদের কাজ হচ্ছে কি যে শেয়ারের প্রাইস বের করব গর্ডনস মডেলে। ঠিক আছে? গর্ডনস মডেলে আমরা শেয়ারের প্রাইস বের করব। তো আমাদের কাছে যে তথ্যগুলো দেওয়া আছে আর্নিং পার শেয়ার অর্থাৎ ই ইকালস টু 20 টাকা দেওয়া আছে, এটা আমরা গিভেনের মধ্যে লিখবো। হ্যাঁ, হেডিং দিব গর্ডনস মডেল, তারপর গিভেন দিয়ে লিখবো আর্নিং পার শেয়ার ই ইকালস টু টাকা 20, তারপর ক্যাপিটালেশন রেট হচ্ছে 15%। হ্যাঁ, এটা 5% মনে হয় শীটের মধ্যে দেওয়া আছে। এটাকে তোমরা একটু কারেকশন করে 15% করে দিও। মুক্তা আক্তার হ্যান্ড রেজ করেছো। হ্যাঁ, বলো মুক্তা। স্যার এখানে তো হচ্ছে 5/0 আসছে। আনসার কি 0 হবে? আমরা তো জানি যদি 0 নিচে থাকে তাহলে সেটা অসংজ্ঞায়িত হয়ে যায়। ও আচ্ছা, এখন ওই এখানে ভাগ নিমিত্তে করলে আমরা আসলে 0 লিখি। জিরোর কম তো আর হওয়া পসিবল না। সো এটা জিরো হবে। ঠিক আছে, মানে মেইনলি হচ্ছে শেয়ার প্রাইস কখনো জিরো হয় না, এটা হলো প্রথম কথা। এখানে আমাদের ম্যাথমেটিক্যালি জিরো আসতেছে বিধায় আমরা লিখছি। হ্যাঁ, কিন্তু শেয়ার প্রাইস কখনো জিরো হয় না। এখন যেভাবে আসছে সেভাবে লিখে দিতে হবে, এটা অসংজ্ঞায়িত লেখা দরকার নাই। বইয়ের মধ্যে জিরো লেখা আছে, মানে এটার সর্বনিম্ন আর কি দাম, মানে যেটা জিরো বলতে পারি আমরা। ঠিক আছে, মানে মেইনলি শেয়ার প্রাইস জিরো হয় না। জিরো হওয়া মানে কি, আমার কাছে আমি যতগুলো ইচ্ছা ততগুলো শেয়ারই কিনতে পারবো, 0 টাকা লাগবে। ঠিক আছে, আচ্ছা আমি এটা বুঝাচ্ছি, আবার প্রথম থেকে বুঝাচ্ছি যে আর্নিং পার শেয়ার ইকালস টু 20 টাকা। আমরা লিখলাম যে আর্নিং পার শেয়ার ইকাল টু 20 টাকা। তারপর ক্যাপিটালেশন রেট, যাকে আমরা কে দ্বারা প্রকাশ করি, কে এর মান 15% প্রশ্নে দেওয়া আছে। সো আমরা ক্যাপিটালেশন রেট কে ইকালস টু 15% লিখবো, অর 0.15। 100 দিয়ে ভাগ করলে 0.15 হয়। তারপর পে আউট রেশিও যেহেতু দুইটা আছে, এগুলা গিভেনে লিখবো না। ইন্টারনাল রেট অফ রিটার্ন যেহেতু দুইটা আছে, গিভেনে লিখবো না। আমাদের বের করতে বলছে ডিটারমাইন প্রাইস অফ দ্য শেয়ার আন্ডার অল্টার অ্যান্ড গর্ডন মডেল। অল্টার এবং গর্ডন মডেল ব্যবহার করে আমাদের শেয়ারের প্রাইস কত বের করতে হবে, দ্যাটস মিন প্রাইস পার শেয়ার। হ্যাঁ, পি ইকালস টু কত এটা বের করতে হবে। সো অল্টার্স মডেলে আমরা শেয়ারের প্রাইস বের করেছি, এখন গর্ডোস মডেলে শেয়ারের প্রাইস বের করতে হবে। তো গর্ডোস মডেলে আমরা শেয়ার প্রাইস কয়টা বের করব, মোট 4বার শেয়ার প্রাইস বের করতে পারবো। হ্যাঁ, কিভাবে বের করতে পারবো আরেকবার বলে দিচ্ছি যে এই 25% ডিভিডেন্ড পে আউট রেশিও, যাকে আমরা ডিপিআর বলে থাকি, এই 25%-এর সাথে 20% আর এর মান ব্যবহার করে একবার শেয়ার প্রাইস বের করা যাবে। আবার এই 25%-এর সাথে 15% আর ব্যবহার করে আরেকবার শেয়ার প্রাইস বের করা যাবে। তেমনিভাবে ডিপি রেশিও 50%, হ্যাঁ, এই 50%-এর সাথে 20% ব্যবহার করে একবার শেয়ার প্রাইস বের করা যাবে। আবার এই 50%-এর সাথে 15% আর এর মান ব্যবহার করে আরেকবার শেয়ার প্রাইস বের করা যাবে। তাহলে আমরা শেয়ার প্রাইস বের করতে পারবো মোট 4বার। তো আমরা লিখবো যে হোয়েন ডিভিডেন্ড পে আউট রেশিও ডিপিআর 25%, হ্যাঁ, অর 0.25, এবং ইন্টারনাল রেট অফ রিটার্ন আর ইকাল টু 20% অর 0.20। হ্যাঁ, এই দুইটা আমরা তথ্য লিখে লিখবো যে উইনো, আমরা জানি পি ইকালস টু ই ইন্টু 1 - বি ডিভাইড বাই কে মাইনাস বি গুণন আর। এখন এই সূত্রের মধ্যে মান বসাইতে হবে। সো আমরা ই এর মান 20 টাকা বসাই দিলাম, 1 - বি, বি এর মানটা আমরা এখানে হেয়ারে বের করে নিব। যে বি বের করার সূত্র হচ্ছে 1 - ডিভিডেন্ড পে আউট রেশিও। সো 1 থেকে আমরা ডিভিডেন্ড পে আউট রেশিও হচ্ছে কত, 0.25, এটা বিয়োগ করব। সেক্ষেত্রে আমাদের বি এর মান আসবে 0.75। সো বি এর মান যেহেতু আমরা পেয়ে গেছি, এখানে বসাই দিব 0.75, তারপর কে এর মান বসাইতে হবে 0.15। এই যে 0.15 কে এর মান প্রশ্নে দেওয়া আছে, তার থেকে বিয়োগ করতে হবে বি গুণন আর। বি এর মান 0.75, আর এর মান হচ্ছে 0.20। এই যে আর এর মান 0.20। সো উপরের অংশটা ক্যালকুলেশন করলে হবে 5, আর নিচের অংশ ক্যালকুলেশন করলে হবে 0। সো আমরা 5 কে 0 দিয়ে ভাগ করলে আমাদের শেয়ার প্রাইস কত হইলো, 0 টাকা হইলো। ঠিক আছে, এরপর আমাদের হচ্ছে 25%-এর সাথে আমরা 15% ব্যবহার করে আরেকবার শেয়ার প্রাইস বের করব, রেজাল্ট আসবে 133.33। তারপর 25-এর কাজ কমপ্লিট। 50-এর সাথে 20% আর এর মান ব্যবহার করে আমরা আবার শেয়ার প্রাইস বের করব, আসবে 155.56। তারপর এই 50% ডিভিডেন্ড পে আউট রেশিওর সাথে 15% আর এর মান ব্যবহার করে আমরা আরেকবার শেয়ার প্রাইস বের করব। হ্যাঁ, সম্ভবত এটাও রেজাল্ট আসবে 133.33। আচ্ছা, রেজাল্ট যেগুলো আমি লিখলাম, অনেক সময় টাইপিং মিস্টেক থাকে। তোমরা ক্যালকুলেশন যখন করবা, যদি আমার সাথে না মিলে তাহলে ভিডিওর কমেন্টে অবশ্যই জানাবা যে কোনটা মিলে নাই। তারপর আমি দেখবো যে আসলে কোনটার মধ্যে প্রবলেম হয়েছে। ঠিক আছে, সো এটা হোমওয়ার্ক থাকলো, আমাদের 12 নম্বর অঙ্ক হোমওয়ার্ক থাকলো। আমরা এখন হোমওয়ার্ক করব 13 নাম্বার। ঠিক আছে, 13 নম্বর অঙ্কটা আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি, আর পাশাপাশি কিছু এক্সট্রা সূত্র দেখতে পাচ্ছি। তো 13 নম্বর অঙ্ক করার আগে এই এক্সট্রা সূত্রগুলো একটু খাতার মধ্যে লিখে রাখবা সবাই। ঠিক আছে, যেমন ডিভিডেন্ড পার শেয়ার বা ডিপিএস যদি আমরা বের করতে চাই, তাহলে সূত্র হচ্ছে টোটাল ডিভিডেন্ডকে নাম্বার অফ শেয়ার দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, ডিভিডেন্ড পার শেয়ার এটা কিভাবে বের হয়, টোটাল ডিভিডেন্ডকে নাম্বার অফ শেয়ার দিয়ে ভাগ করব, তাহলে তো ডিভিডেন্ড পার শেয়ার বের হবে। তারপর আর্নিং পার শেয়ার, এইটা আমরা কিভাবে বের করব, ইএটি থেকে প্রিফার্ড ডিভিডেন্ড বাদ দিতে হবে। ইএটি মানে হচ্ছে আর্নিং আফটার ট্যাক্স। হ্যাঁ, এটা প্রশ্নে দেয়া থাকবে, আর্নিং আফটার ট্যাক্স প্রশ্নে দেয়া থাকবে। আবার প্রিফার্ড ডিভিডেন্ড পিডি,
প্রিফার ডিভিডেন্ড বা অগ্রাধিকার শেয়ারের যে লভ্যাংশ সেটাকে আমরা প্রিফার ডিভিডেন্ড বলে থাকি। প্রিফার ডিভিডেন্ড এটা আমাদের প্রশ্নে দেওয়া থাকবে। তো আমরা ইএটি থেকে প্রিফার ডিভিডেন্ড বাদ দিব এবং তাকে আমরা নাম্বার অফ শেয়ার দিয়ে ভাগ করব, তাহলেই পাওয়া যাবে আর্নিং পার শেয়ার। ঠিক আছে, তারপর ডিভিডেন্ড পে আউট রেশিওর সূত্র তো আমরা অলরেডি জানি যে 1 - b। আরেকটা সূত্র মনে রাখবা যে ডিপিএস ভাগ ইপিএস, এই সূত্র প্রয়োগ করে আমরা ডিভিডেন্ড পে আউট রেশিও বের করতে পারি। দুইটারই সেম রেজাল্ট আসবে। তারপর রিটেনশন রেশিও মানে হচ্ছে বি এর সূত্র আমরা কি জানি 1 - ডিপিআর। হ্যাঁ, 1 - ডিপিআর। তো আমরা ডিপিআর এর সূত্র জানি ডিপিএস বাই ইপিএস। তো আমি যদি সূত্রটা বসাই আর কি, ডিপিআর এর পরিবর্তে ডিপিএস বাই ইপিএস এই সূত্রটা যদি বসাই এবং ইপিএস যদি লসাগু নেই, হ্যাঁ, তাহলে কিন্তু আমরা সূত্র পাচ্ছি হচ্ছে ইপিএস মাইনাস ডিপিএস ডিভাইড বাই ইপিএস। নতুন একটা সূত্র পাচ্ছি। লসাগু নিলে তো এই সূত্রটাই পাই, তাই না? যে ইপিএস লসাগু নিলাম। তাহলে আমরা এখানে 1 এর নিচে মনে মনে 1 আছে, সেই 1 দিয়ে ইপিএস কে ভাগ করলে ইপিএসই হবে। উক্ত ইপিএস দিয়ে উপরের 1 কে গুণ করলে ইপিএস হবে। মাইনাসের মাইনাস, ইপিএস দিয়ে ইপিএস কে কাটলে 1 হয়, উক্ত 1 দিয়ে ডিপিএস কে গুণ করলে ডিপিএস হয়। তাহলে আমরা হচ্ছে রিটেনশন রেশিও বি এর যে অরিজিনাল সূত্রটা জানি 1 - ডিপিআর। এখন ডিপিআর এর পরিবর্তে যদি আমরা ডিপিএস বাই ইপিএস বসাই দেই, তাহলে ইপিএস লসাগু নিলে আমাদের ইপিএস মাইনাস ডিপিএস ভাগ ইপিএস এরকম একটা সূত্র পাওয়া যায়। তো এই সূত্র দুইটাও মনে রাখবা যে বি এর সূত্র হচ্ছে 1 - ডিপিআর, এইটা তো মনে রাখবাই। পাশাপাশি এইটাও মনে রাখবা যে ইপিএস মাইনাস ডিপিএস ডিভাইড বাই ইপিএস, এটাও মনে রাখবা। তারপর প্রাইস আর্নিং রেশিও, যাকে আমরা সংক্ষেপে পিই রেশিও বলে থাকি। পিই রেশিও সূত্র হচ্ছে মার্কেট প্রাইস পার শেয়ারকে আমরা আর্নিং পার শেয়ার দিয়ে ভাগ করব, তাহলে প্রাইস আর্নিং রেশিওটা বের হবে। এটা মনে রাখার নিয়ম হচ্ছে কি যে প্রাইস আর্নিং রেশিও এটা বের করার নিয়ম হচ্ছে প্রাইসটা উপরে থাকবে, আর্নিংটা নিচে থাকবে। সো প্রাইসকে আর্নিং দিয়ে ভাগ করলেই তো প্রাইস আর্নিং রেশিও পাওয়া যায়। তো প্রাইস মানে হলো মার্কেট প্রাইস পার শেয়ার, আর আর্নিং মানে হচ্ছে আর্নিং পার শেয়ার। তো মার্কেট প্রাইস পার শেয়ারকে আর্নিং পার শেয়ার দিয়ে ভাগ করলেই প্রাইস আর্নিং রেশিও বা পি রেশিওর মান পাওয়া যাবে। এরপর কস্ট অফ ইকুইটি বা কে যদি বের করতে চাই, তাহলে 1/প্রাইস আর্নিং রেশিও, এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব। তো এখানে আমরা বেশ কিছু সূত্র আমরা আগে থেকে জানি, যেমন কস্ট অফ ইকুইটি সূত্র আমরা আগে থেকে জানি, তারপর রিটেনশন রেশিওর সূত্র, ডিভিডেন্ড পে আউট রেশিওর সূত্র, এগুলো আমরা আগে থেকে জানি। 3টা সূত্র জাস্ট নতুন করে শিখতে হবে আর কি। হ্যাঁ, ডিভিডেন্ড পার শেয়ার বের করার সূত্র হচ্ছে টোটাল ডিভিডেন্ডকে আমরা নাম্বার অফ শেয়ার দিয়ে ভাগ করব। আর্নিং পার শেয়ার বের করার সূত্র হচ্ছে ইএটি থেকে প্রিফার ডিভিডেন্ড বাদ যাবে, তাকে নাম্বার অফ শেয়ার দিয়ে ভাগ করব। হ্যাঁ, তারপরে রিটেনশন রেশিওর এই সূত্রটা মনে রাখবা। আর এই যে প্রাইস আর্নিং রেশিওর সূত্র হচ্ছে উপরে প্রাইস নিচে আর্নিং, ভাগ করে দিলে আমাদের প্রাইস আর্নিং রেশিও বা পি রেশিওর মান চলে আসবে। তো আমরা এই সূত্রের আলোকে আমরা 13 নম্বর অঙ্কটা করব এখন। 13 নম্বর অঙ্কে বলা হয়েছে যে ফলোইং ইনফরমেশন অফ এক্সেলশন শুজ লিমিটেড আর এস ফলোস। এক্সেলশন শুজ লিমিটেডের কিছু তথ্য নিচে দেওয়া আছে। সো আমরা দেখতে পাচ্ছি ইকুইটি শেয়ার দেওয়া আছে 10 লাখ টাকা, প্রতিটা শেয়ারের মূল্য হচ্ছে 100 টাকা। তো আমরা মোট টাকাকে যদি এই যে টাকা পার শেয়ার, দ্যাটস মিন 100 দিয়ে ভাগ করি, এই মোট টাকাকে যদি 100 দিয়ে ভাগ করি, তাহলে এখানে কতগুলো শেয়ার আছে সেটা আমরা জানতে পারবো। ঠিক আছে, দুইটা শূন্য কাটা যাবে, 10,000 শেয়ার আছে। নাম্বার অফ শেয়ার যদি বের করতে চাই, তাহলে ইকুইটি শেয়ার ক্যাপিটালকে আমরা এই যে টাকা পার শেয়ার 100 দিয়ে ভাগ করব, 10 লাখকে 100 দিয়ে ভাগ করব, নাম্বার অফ শেয়ার পেয়ে যাব। তারপর 12% প্রিফারেন্স ডিভিডেন্ড, আমাদের অগ্রাধিকার শেয়ার মূলধন হচ্ছে 1 লাখ টাকা, যার উপর বছরে 12% সুদ দিতে হয়। হ্যাঁ, মানে লভ্যাংশ দিতে হয়, সরি। প্রিফারেন্স শেয়ার ক্যাপিটাল হচ্ছে 10 লাখ টাকা, যার উপর বছরে 12% লভ্যাংশ দিতে হয়। টোটাল ক্যাপিটাল 10 লাখ না, এটা 11 লাখ হবে, যোগফলটা ভুল হয়েছে। ঠিক আছে, 11 লাখ। শীটও কারেকশন করে নিও, কারণ শীট থেকে কপি করছিলাম। তারপর মার্কেট প্রাইস পার ইকুইটি শেয়ার দেওয়া আছে 230 টাকা। তারপর অ্যানুয়াল নিট ইনকাম বা সংক্ষেপে ইএটির মান দেওয়া আছে 3,20,000 টাকা। প্রিফারেন্স ডিভিডেন্ড দেওয়া আছে 36,000 টাকা। তারপর ডিভিডেন্ড ডিক্লার অ্যান্ড পেইড দেওয়া আছে 2,60,000 টাকা। এটা হচ্ছে আমাদের কমন স্টক ডিভিডেন্ড, আর এই উপরেটা হচ্ছে প্রিফার্ড স্টক ডিভিডেন্ড। হ্যাঁ, ডিভিডেন্ড ডিক্লার অ্যান্ড পেইড কত? 2,60,000 টাকা। মানে যারা সাধারণ শেয়ার হোল্ডার আছে তাদেরকে আমরা 2,60,000 টাকার লভ্যাংশ দিয়েছি, মানে ঘোষণা করছি এবং পেইড করেছি। আর প্রিফার ডিভিডেন্ডের কথা আলাদা করে বলছে যে অগ্রাধিকার শেয়ার ডিভিডেন্ড হচ্ছে 36,000 টাকা। তারপর ইএটি প্রশ্নে দেওয়া আছে 3,20,000। তারপর মার্কেট প্রাইস পার ইকুইটি শেয়ার বা পি এর মান দেওয়া আছে 230 টাকা। তারপর টোটাল ক্যাপিটাল 11 লাখ। এই 11 লাখ কিভাবে আসছে? যে আমাদের ইকুইটি শেয়ার ক্যাপিটাল এবং প্রিফারেন্স শেয়ার ক্যাপিটাল যোগ করলে আমাদের টোটাল ক্যাপিটাল 11 লাখ টাকা আসছে। এখন এই তথ্যগুলো ব্যবহার করে আমাদের ডিভিডেন্ড পার শেয়ার বের করতে হবে। সো ডিভিডেন্ড পার শেয়ার বের করার জন্য আমরা এই যে এই সূত্রটা অ্যাপ্লাই করব, যে টোটাল ডিভিডেন্ড ভাগ নাম্বার অফ শেয়ার। টোটাল ডিভিডেন্ড বলতে আমরা বুঝি এই যে ডিভিডেন্ড ডিক্লেয়ার অ্যান্ড পেইড, মানে যত টাকার ডিভিডেন্ড আমরা ঘোষণা করেছি এবং পরিশোধ করেছি, কত? 2,60,000। এই 2,60,000কে আমরা নাম্বার অফ শেয়ার দিয়ে ভাগ করলে ডিভিডেন্ড পার শেয়ার চলে আসবে। আচ্ছা, সবাই একটু ওয়েট করো। আর বাসায় কেউ মনে হয় আসছে, আমি গেটটা খুলে আসি, একটু ওয়েট করো। আচ্ছা, যেটা বলতেছিলাম
যে ডিভিডেন্ড পার শেয়ার বের করার জন্য আমরা সূত্র প্রয়োগ করলাম কি যে টোটাল ডিভিডেন্ডকে আমরা নাম্বার অফ শেয়ার দিয়ে ভাগ করব। টোটাল ডিভিডেন্ড মানে হচ্ছে এই যে এখানে ডিভিডেন্ড ডিক্লেয়ার অ্যান্ড পেইড লেখা আছে 2,60,000 টাকা। এটা হচ্ছে আমাদের টোটাল ডিভিডেন্ড। আর নাম্বার অফ শেয়ার এটা আমরা 10,00,000কে 100 দিয়ে ভাগ করলে 10,000 নাম্বার অফ শেয়ার এটা আমরা পাবো। সো ভাগ করলে ডিভিডেন্ড পার শেয়ার পাওয়া যাবে। তেমনিভাবে পরের যে রিকোয়ারমেন্টগুলো আছে এগুলো আমরা এখান থেকে সূত্র নিয়ে সমাধান করতে পারবো। তো আসো আমরা সমাধান করে ফেলি। প্রথমত আমরা রিকোয়ারমেন্ট 1 এখানে সমাধান করছি যে ক্যালকুলেশন অফ ডিভিডেন্ড পার শেয়ার, সংক্ষেপে লিখবো ডিপিএস। উইনো দিয়ে আমরা ডিপিএস এর সূত্র বসাবো যে ডিভিডেন্ড ডিক্লেয়ার অ্যান্ড পেইড এটা উপরে বসালাম, এটাই টোটাল ডিভিডেন্ড। আর নিচে বসাইতে হবে নাম্বার অফ শেয়ার, যাকে সংক্ষেপে আমরা এনএস লিখতে পারি। তো নাম্বার অফ শেয়ার কিভাবে পাবো? 10,00,000কে 100 দিয়ে ভাগ করতে হবে। এই যে আমরা হেয়ারে দেখাই দিলাম যে নাম্বার অফ শেয়ার বের করার নিয়ম হচ্ছে ইকুইটি ক্যাপিটালকে আমরা টাকা পার শেয়ার দিয়ে ভাগ করব। সো ইকুইটি ক্যাপিটাল 10,00,000, টাকা পার শেয়ার হচ্ছে 100 টাকা। সো ভাগ করলে নাম্বার অফ শেয়ার হচ্ছে 10,000। সো আমাদের ডিভিডেন্ড ডিক্লেয়ার অ্যান্ড পেইড হচ্ছে 2,60,000, তাকে 10,000 দিয়ে ভাগ করব, ভাগফল আসবে কত? 26 টাকা। এটাই হচ্ছে আমাদের ডিভিডেন্ড পার শেয়ার। আশা করি রিকোয়ারমেন্ট 1 বুঝতে পেরেছো। এরপর আসো রিকোয়ারমেন্ট 2 এ। আমাদের রিকোয়ারমেন্ট 2 এ বের করতে বলছে ডিভিডেন্ড পে আউট রেশিও বা সংক্ষেপে হচ্ছে ডিপিআর। সো আমরা রিকোয়ারমেন্ট 2 দিয়ে লিখবো ক্যালকুলেশন অফ ডিভিডেন্ড পে আউট রেশিও, সংক্ষেপে লিখবো ডিপিআর। উইনো দিয়ে আমরা ডিপিআর এর সূত্র বসাই দিব, ডিপিএস ভাগ ইপিএস। সো ডিপিএস এটা অলরেডি আমরা রিকোয়ারমেন্ট 1 এ বের করেছি 26 টাকা। আর ইপিএস এটা আমাদের বের করে নিতে হবে। তো আমরা হেয়ার দিয়ে ইপিএসটা বের করে নিচ্ছি, ইএটি মাইনাস প্রিফার্ড ডিভিডেন্ড ভাগ হচ্ছে নাম্বার অফ শেয়ার। সো ইএটি আমাদের প্রশ্নে দেওয়া আছে কত? 3,20,000 টাকা। আর প্রিফার ডিভিডেন্ড এই যে আমাদের অঙ্কে দেওয়া আছে প্রিফারেন্স ডিভিডেন্ড হচ্ছে 36,000 টাকা। তো 3,20,000 থেকে 36,000 টাকা বাদ দিব, বাদ দিয়ে তাকে নাম্বার অফ শেয়ার 10,000 দিয়ে ভাগ করব। তাহলে আমাদের ইপিএস আছে 28.4 টাকা। তো আমরা ইপিএস এর পরিবর্তে 28.4 বসাবো, দেন ভাগফল আসবে কত? 0.9155 অথবা 91.55%। এটা হচ্ছে আমাদের ডিভিডেন্ড পে আউট রেশিও। আচ্ছা, এরপর রিটেনশন রেশিও বি এর মান বের করতে বলছে। সো আমরা লিখবো ক্যালকুলেশন অফ রিটেনশন রেশিও ব্র্যাকেটে আর, আর না বি, ব্র্যাকেটে হবে বি। ঠিক আছে, ব্র্যাকেটে কি হবে? বি হবে। সো আমরা বি বের করার সূত্র বসাই দিব যে 1 মাইনাস ডিপিআর। সো ডিপিআর এর মান হচ্ছে 0.9155। সো বিয়োগ করলে আমরা 1 থেকে এই মানটা বিয়োগ করলে আমাদের রেজাল্ট হচ্ছে 0.0855 অথবা আমরা লিখতে পারি 8.55%। এরপর হচ্ছে প্রাইস আর্নিং রেশিও বা পি রেশিও বের করতে বলেছে। আমাদের 4 নম্বর রিকোয়ারমেন্ট দিয়ে লিখবো যে ক্যালকুলেশন অফ প্রাইস আর্নিং রেশিও বা পি রেশিও। উইনো দিয়ে আমরা পি রেশিও সূত্র বসাবো যে মার্কেট প্রাইস পার শেয়ার ডিভাইড বাই আর্নিং পার শেয়ার। হ্যাঁ, তো মার্কেট প্রাইস পার শেয়ার এটা আমাদের প্রশ্নে দেওয়া আছে কত? 230 টাকা। আর আর্নিং পার শেয়ার আমরা মাত্রই বের করেছি 28.4। সো ভাগফল আসে 8.10 টাইমস। প্রাইস আর্নিং রেশিও সবসময় টাইমসে আসবে। আচ্ছা, সো এই 13 নম্বর অঙ্ক হোমওয়ার্ক করবা। আমাদের টাইম দেখাচ্ছে লেস দেন 1 মিনিট, লাইনটা যে কোনো মোমেন্টে কেটে যাবে। সো আমাদের ক্লাসও প্রায় শেষের দিকে। তোমরা আরেকটা অঙ্ক হোমওয়ার্ক করবা, সেটা হচ্ছে 14 নম্বর যে অঙ্কটা আছে। আমি সূত্রগুলো বসাই দিয়েছি, তোমরা এই 14 নম্বর অঙ্কটা হোমওয়ার্ক করে ফেলবা, ঠিক আছে? তো কারো কোনো কোশ্চেন আছে আজকের ক্লাস নিয়ে? পারা যাবে অঙ্কগুলো? ইনশাআল্লাহ স্যার পারবো। জি স্যার, পারা আচ্ছা যাবে ইনশাল্লাহ। আচ্ছা, ঠিক আছে, তাহলে এই 14 পর্যন্ত হোমওয়ার্ক করে ফেলো। আজকের মতো বিদায় নিচ্ছি। সব ভালো থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম সবাইকে।